আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আশা করি সবাই ভালো আছেন। অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের এই পরিবারেরই একজন সদস্য, ভোলা জেলার সন্তান, আমাদের অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের জেলা প্রতিনিধি মোহাম্মদ নাইমের সাথে। এবং আমরা জানবো আসলে এই অবেলার ডাকের সাথে যে তার পথ চলা এবং সেই পথ চলায় তার অনুভূতি এবং তার যে বিশ্লেষণ আছে সেটা আমরা আজকে তার মুখ থেকে শুনবো। নাইম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। অবেলার ডাকের সাথে আপনার কতদিন পর্যন্ত পথ চলা? অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা সাথে প্রায় 2 বছরের মতো পথ চলা, প্রায় 2.5 বছর এরকম সময় আর কি। 2023 সালের মেবি নভেম্বর বা ডিসেম্বরের এই সময় থেকে মূলত এই প্রথম দাদার সাথে যোগাযোগ করা, তারপর থেকে এখন পর্যন্ত আছে আর কি। অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের সাথে আপনার যে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেই বিষয়ে আসলে আমাদেরকে একটু বলুন। আসলে এখানে কাজ করতে গিয়ে নানামুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে। বিশেষ করে বিভিন্ন মানুষদের কাছ থেকে কবিতা সংগ্রহ করা এবং তা ম্যাগাজিনে পাবলিশ করার জন্য সম্পাদনা করে প্রকাশক বরাবর প্রদান করা। ইতিমধ্যে আমরা ভোলাতে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করেছিলাম শিক্ষার্থীদেরকে নিয়ে। সেখান থেকে ভালো একটি অভিজ্ঞতা অর্জন হয়েছে যে প্রোগ্রামগুলো কীভাবে সম্পূর্ণ করা লাগে। সব মিলিয়ে মোটামুটি ব্যাপক অভিজ্ঞতা অর্জন হয়েছে। আশা করছি যারা অপরাধের সাথে যুক্ত হবে বা আমাদের সাথে কাজ করবে, আশা করছি তারা আগামী সুদূর ভবিষ্যৎ সামনে এগিয়ে নিতে পারবে। আমাদের পড়াশোনার পাশাপাশি এই যে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, লেখালেখি, সাহিত্য সংস্কৃতি চর্চায় তারা এগিয়ে যেতে পারবে। ভোলায় আমরা জানি যে আমাদের অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের প্রথম প্রোগ্রাম হয় ভোলায়, এবং ভোলায় বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করে, বিশেষ করে কুইজ প্রতিযোগিতা এবং কবিতা প্রতিযোগিতায়। তো সেক্ষেত্রে এই অনুষ্ঠানটা আপনার অ্যারেঞ্জ করতে আসলে আপনার কি ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হয়েছেন? আসলে দেখা যাচ্ছে আমাদের যে উদ্যোগটা নিয়েছিলাম বড় একটি প্রোগ্রামের, আমরা চরপেশন উপজেলায় সেটি করেছিলাম। তো সেখানে প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করতে গিয়ে যেই সমস্যাগুলো আমরা সম্মুখীন হয়েছি, বিশেষ করে অর্থনৈতিক বড় একটি সমস্যা ছিল। তো বেশ পাশাপাশি আমাদের আশাবাদী অনেকগুলো দিক ছিল। ব্যাপক স্টুডেন্ট সেখানে আমাদের তারা অংশগ্রহণ করেছিল বিভিন্ন প্রতিযোগিতায়, বিশেষ করে চরপেশন টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়, চরপেশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা, তারপরে চরপেশন টাউন স্কুল থেকে শুরু করে আরও কয়েকটি প্রতিষ্ঠান সেখানে অংশগ্রহণ করেছিল। আমরা চেষ্টা করেছি ভালোটা পুরস্কার প্রদান করার জন্য। তো সব মিলিয়ে আমরা একটি সুন্দর প্রোগ্রাম চট্টগ্রামে সম্পন্ন করতে পেরেছি। এই জন্য শুক্রিয়া দেয় আর কি। জানি যে বর্তমান তরুণ প্রজন্মের অনেকেই আসলে মাদকাসক্তের ছোবলে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। মাদকের আসলে এক ধরনের প্রভাব কিন্তু তরুণ সমাজের মধ্যে রয়েছে। সেখান থেকে আসলে অবেলার ডাক কতটুকু সেই মাদক বিরোধী যে প্রচারণাটা সেটা আসলে কতটুকু পর্যন্ত এগিয়ে নিতে পারছে, বা আপনারা যারা জেলা প্রতিনিধি রয়েছেন তারা কতটুকু আসলে মাদক বিরোধী প্রচারণা করে যাচ্ছেন অবেলার ডাকের ব্যানারে? আসলে বিষয় যে কোনো একটি খারাপ দিক যখন পরিবর্তন করে যখন ভালো কিছু প্রতিষ্ঠা করতে হয়, সেখানে দুইটি বিষয় লক্ষ্য করা লাগে। আজকে যারা মদ জুয়া ইত্যাদির সাথে সম্পৃক্ত, তাদের কাছে এটা খুবই মূল্যবান জিনিস বা এটা তার কাছে ভালো লাগে। তো এটাকে কনভার্ট করতে হবে এমন একটা জিনিস দিয়ে যেটা এর থেকেও ভালো বা যেটাতে ভালো লাগবে। তেমন একটি বিষয় যখন এই মাদকাসক্তি এটা একসাথে কোনো সময় নির্মূল করা সম্ভব না, এটা ধীরে ধীরে করা লাগে। সেকেন্দ্রিক অবদান ডাক নিয়মিতই সেখানে মাদকাসক্তি সম্পর্কে সচেতন শিক্ষার্থীদেরকে মাদকাসক্তি দূর করার জন্য বিভিন্ন স্লোগান, মাদক ছাড়ো কলম ধরো, সব মিলিয়ে মাদকাসক্তি বিষয়ে অবদান ডাক
সর্বদা যুবকদেরকে সতর্ক করছেন, কারণ এই ইউথরা বা এই যুব সমাজ যদি এই মাদকাসক্তিতে আসক্ত হয়ে যায় তাহলে আগামীর প্রজন্ম খুবই ধ্বংসাত্মক দিকে পৌঁছে যাবে। সেক্ষেত্রেই কবরা ডাক আশা করছি এখন আগামীতে ভালো করে হচ্ছে বা তাদের সর্বোচ্চ দিয়ে মাদকাসক্তির বিরুদ্ধে সর্বোচ্চ কথা বলে যাবে। যেহেতু আপনি অবেলা ডাকের সাথে দীর্ঘদিন কাজ করে আসছেন, আসলে একজন জেলা প্রতিনিধি হিসেবে আসলে আপনার যে দায়িত্ব এবং সেটা আপনি বেশ যথাযথভাবে পালন করছেন। বিশেষ করে আমাদের ভোলায় বাংলাদেশের প্রথম অবেলা ডাকের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। তো সব কিছু দিয়ে আসলে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি বা আগামীতে কতটুকু অর্জন করতে পারবো বলে আপনার মনে হয়? আসলে অর্জন বিষয় হচ্ছে অবেলা ডাকের এখন প্রথম সংখ্যা থেকে এখন পর্যন্ত প্রায় অষ্টম সংখ্যা অলরেডি প্রকাশ হয়েছে। তো সেখানে আমাদের পথচলায় অসংখ্য লেখক আমাদের সাথে যুক্ত হয়েছে, অসংখ্য লেখক আমাদের ছেড়ে গেছে। তো এখানে আমাদের যে জিনিসটা আমরা অর্জন করতে পারছি যে আমাদের ক্রিয়েটিভিটি কিছু আমাদের লেখক আমাদের কাছে থেকে গেছে, এবং বিশেষ করে হচ্ছে যে এই যুব সমাজরা যেভাবে বর্তমানে এই লেখালেখির দিকে এগিয়ে আসতেছে, আমরা যদি তাদেরকে ভালোভাবে মোটিভেটেড করতে পারি, আমরা যদি তাদেরকে ভালোভাবে গাইডলাইন দিতে পারি, বিশেষ করে আমার ভোলার বিশিষ্ট বিভিন্ন লেখকবৃন্দ রয়েছেন। ভোলাতে বিশেষ করে না বললেই নয়, কবি নেহার মোশাররফ, তারপর হচ্ছে আমাদের প্রিয় মহিউদ্দিন মাহিন স্যার, এরকম অসংখ্য কবিরা রয়েছেন যারা হচ্ছে এখন বর্তমানে তরুণ যারা আছে তাদেরকে তাদের এই লেখনীকে তারা এগিয়ে নেওয়ার জন্য প্রতি মাসে অন্তত হচ্ছে একটি করে সাহিত্য সভা অনুষ্ঠিত করেন। সেকেন্দ্রিক আলহামদুলিল্লাহ ভোলা জেলা একটি সাহিত্যের সাম্রাজ্য দেশ, সাহিত্য চর্চা কেন্দ্র দেশ হিসাবেই সর্বদা পরিলক্ষিত হয়। যদি একটু বলতে যাই যে ভোলাতে হচ্ছে আমাদের জাতীয় বাংলাদেশের মঙ্গল কবি মোজাম্মেল হক আমাদের ভোলার, বিশেষ করে হচ্ছে এই বাংলাদেশ বাণী যেই তিনি প্রকাশক সম্পাদক আলাউদ্দিন ভাই মুক্তবলীর প্রকাশক, উনি আমাদের ভোলার। এরকম অসংখ্য, তারপর হচ্ছে আমার বাংলা একাডেমির একজন নিবন্ধিত লেখক কবি বিলাল হোসেন নুরি, যার অসংখ্য গজল অসংখ্য গান এই বাংলাদেশে এখন তিনি লিখে যাচ্ছেন। বিশেষ করে এই আন্দোলনে যার গানগুলো সর্বোচ্চ ভূমিকা পেয়েছে তার মধ্যে একজন বিলাল হোসেন নুরি ভাই আয়তারণ্য আইএনজি গানটি তিনি লিখেছিলেন। এটি এই জুলাই আন্দোলনে খুব বড় একটি ইফেক্ট করেছে। সব মিলিয়ে ভোলাতে ব্যাপক পরিমাণ সাহিত্য চর্চা হয়, সাহিত্য কেন্দ্রের একটি স্থান বললেই চলে। সেখান থেকে আমরা অনেক আশাবাদী যে আমরা এই ছাত্র সমাজ বা যুব সমাজকে আমরা লেখনী কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কেন্দ্রিক আমরা বিভিন্ন ধরনের কর্মশালা আয়োজন করব। আমরা এই ব্যানারে একটা সৃজনশীল সাহিত্য চর্চা করে যাচ্ছি। তো সেখান থেকে আসলে মূলত আমাদের চিন্তা বা চেতনা হচ্ছে সমাজকে কিভাবে মাদক মুক্ত করা যায়। তো সেক্ষেত্রে আসলে নতুন প্রজন্মের যারা এই মাদকাসক্ত অবস্থায় রয়েছেন বা মাদকের ছোবলে তাদের জীবনের ধ্বংস হতে চলেছে, তো সেখান থেকে আসলে আমরা অবেলা ডাকের আপনার যে স্থানীয় অবেলা ডাকের যে আপনি প্রচারণা চালাচ্ছেন, তো সে আপনার লক্ষ্যটা আসলে কি? ধন্যবাদ। অতীতে যখন একটা যুবক যাওয়ার পথ সেই সময়টা হচ্ছে যে আমরা তাকে ওই পথে ফিরে আনতে শুধু সাহিত্যে কিন্তু ইমপ্রুভ যদি তার পরে কিন্তু ততটা পড়বে না, কারণ একজন যুবক বা একজন 18 বছরের একজন যুবক এই সাহিত্য চর্চাটা করতে তার কাছে তো ইমপ্রুভ লাগবে না, কারণ তার তখন যদি এখান থেকে আমরা বের করে বিভিন্ন খেলাধুলার বিভিন্ন অন্যান্য যত বিনোদন জাতীয় যত বিষয়গুলো আছে আমরা এই বিষয়গুলো যখন তার কাছে ফুটিয়ে তুলব, পাশাপাশি সাহিত্য প্রত্যেকটা বিষয়েই তার সাথে উপস্থাপন করতে হবে, প্রতিটা বিষয়ে তাকে সচেতন করতে হবে যে এই মাদকাসক্তি গ্রহণে কি কি তোমার ক্ষতি হয়, এই বিষয়গুলো তাকে উপস্থাপন করতে হবে, পাশাপাশি বিনোদনের সাইডটা দেখাতে হবে। সব মিলিয়ে এই শুধুমাত্র সাহিত্যের মাধ্যমে হবে না, শুধু ক্রীড়ার
খেলাধুলার মাধ্যমে হবে না, অন্যান্য পরামর্শ মানে আপনি বলতে চাচ্ছেন যে সাহিত্য বিষয়টা থাকবে, তার পাশাপাশি হচ্ছে তাকে বিনোদনের ব্যবস্থা করতে হবে এবং নানামুখী আসলে সমাজ কল্যাণমূলক যে কাজগুলি আছে তার ভিতরে ইনভলভ এর মাধ্যমে সে এখান থেকে উত্তোলন করতে আচ্ছা পারবে। আচ্ছা, অত্যন্ত চমৎকার আপনি বলেছেন। আরেকটু আমি জানতে চাই যে আসলে আমরা যেই বয়সটাতে যে কিশোর বা কিশোরীরা মাদকাসক্তের ছোবলে ভিতরে পড়ে, তখন আসলে তার জন্য এই যে মাদকের ভিতরে তার প্রবেশ করা, এর জন্য আসলে দায়ী কাকে বলে আপনি মনে করেন? মানে এর জন্য কি প্রতিষ্ঠান দায়ী, নাকি ফ্যামিলি দায়ী, নাকি হচ্ছে তার নিজের ব্যক্তি জীবন দায়ী? আসলে আপনি কোনটাকে দায়ী করবেন এবং এর উত্তরণের পথ কি আসলে? আচ্ছা, ধন্যবাদ। এখন বিষয়টা দেখেন, এখানে সেম আগে যে কোশ্চেনটা করছেন সেটার মতো, মানে একা এখানে কাউকে দায়ী করার মতো না বিষয়টা। এখানে যেমনিভাবে নিজ ব্যক্তি দায়ী, ঠিক একইভাবে পরিবার দায়ী, একইভাবে সমাজ দায়ী, একইভাবে তার হাতে যে স্মার্টফোন, সে স্মার্টফোনের ক্ষতি দায়ী। অর্থাৎ কতগুলো বিষয় একসাথে করার কারণেই সে আজকে এই মাদকাসক্তির ভিতরে। আপনি চিন্তা করেন, যখন সে জানে যে এই মাদক গ্রহণের ফলে তার কি কি ক্ষতি হতে পারে, তার কি কি সমস্যা হতে পারে ভবিষ্যতে, তারপর সে সেবন করে, এটা তার ব্যক্তিগত ব্যক্তি চিন্তা না থাকার কারণে এটা করেছে। আবার তারপর যদি পরিবারে আসি, এখন পরিবার যদি সচেতন থাকতো, পরিবার যদি তাকে এই সচেতন করে, বা আমার ছেলেকে আমি যদি ঠিকমতো রাখতাম, তাহলে সে আজকে মাদকাসক্তির ভিতরে যেতে পারতো না। সেখান থেকে পারিবারিক সেখানে একটু সমস্যা, পরিবার তাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারেনি বা তাকে শাসন করতে পারেনি। তো তারপর হচ্ছে আমাদের এই স্মার্টফোন, যেটা এখন স্মার্টফোনে আসক্তির, মাদকাসক্তি আসক্তির বড় একটি স্থান হচ্ছে এখন স্মার্টফোন। কারণ এই স্মার্টফোন এখন সমাজের প্রতিটি অন্যায় ক্ষেত্রে এখন এটি ব্যবহার হয়। মাদকাসক্তি তার একটা বলে আমি মনে করি। তারপরে হচ্ছে সমাজ, কারণ এই মাদকাসক্তি গ্রহণে সমাজ তাদেরকে কোনোভাবেই তাদেরকে এখান থেকে উত্তরণের জন্য কোনো ডাক দেওয়া হয় না, বা কোনোভাবে তাদেরকে উত্তরণের কোনো পথ দেখানো হয় না। আমরা দেখতে পাই যে বাংলাদেশ পুলিশ তারা অভিযান চালায়, মাদক দ্রব্য তাদের কাছে বা তাদেরকে জেল দেয়, কিন্তু কিছুদিন পরে আবার তারা চলে আসে। এখন বিষয় হচ্ছে, যদি আমরা একটু ডিপলি বলতে চাই, বা যদি আমরা ডিপলি চাই যে আসলে মাদকটা আসলে কিভাবে আসে পর্যন্ত, আমরা কি করি, যারা সেবন করেন তাদেরকে ধরি। তো এইটা এই একটা জেলার একটা গ্রামের একজন লোককে ধরলাম, এই গ্রাম্য লোককে এই মাদকটা কে এনে দিল? অবশ্যই একজন শহরের লোক। এবং সে কোথায় পেল? আরেক জায়গা থেকে আনছে, সে কোথা থেকে পেল? এবার আমরা যদি মূল স্টেপে যাই, তাহলে আমরা মূল থেকে এটাকে উত্তোলন করতে পারবো। আমরা গাছের আগে গিয়ে হচ্ছে এটা এখান থেকে তুলে আনি, কারণ আমরা এটা সম্পূর্ণ স্থায়ী সমাধান পাই না, যে আবার এটা আবার গজে ওঠে। আমরা যদি এটা উদাহরণ দিই, যে কোনো একটা গাছ আমরা গোড়া থেকে নির্মূল করে উঠে ফেলি, গাছের কিন্তু অটোমেটিক শেষ হয়ে যায়। যদি আমরা গাছের ঢাল কেটে ফেলি, আবার শ্যামসের ঢালটা ওঠে। এই মাদকাসক্তি বিষয় হচ্ছে এরকম, যে আমরা উপর থেকে যারা সচেতন করিও, উপর থেকে হচ্ছে সরাই ফেলি, ওখানে আবার আসে। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, এখানে উত্তরণের বিষয়ে আমাদের মূল গোড়া থেকে, মূল জায়গা থেকে তাদেরকে হচ্ছে উত্তর করতে হবে, এবং পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতা ও ব্যক্তিগততার মাধ্যমেই এই মাদকাসক্তি থেকে যুব সমাজ মুক্তি পেতে পারে। আর সাহিত্য চর্চার যে সৃজনশীল সাহিত্য চর্চা, যেটা আমরা বলতে আসলে সেটা কি আপনার ভোলাতে স্থানীয় পর্যায়ে আসলে আগের তুলনায়, আমরা যদি ধরি যে আগের তুলনায় কি লেখক বা পাঠক কি বৃদ্ধি পেয়েছে, বা মানুষ সাহিত্য বিষয়ে আগ্রহী কিনা, এটাকে তারা আসলে সাহিত্যটাকে আসলে স্থানীয় পর্যায়ে আসলে মানুষ কীভাবে নেয়, এবং তরুণ যারা রয়েছেন তারা কি আসলে সাহিত্যের দিকে অগ্রসর হচ্ছেন কিনা, তারা সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলো তুলে ধরছেন কিনা, বা মানুষের যে বিষয়গুলোকে আমরা প্রতিনিয়ত দেখতে পাই, যে সমস্ত অনৈতিক সামাজিক যে বিষয়গুলোকে, সেগুলো তারা তাদের লেখনী প্রতিভার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারছেন কিনা, বা সমাজের উন্নয়নে কোনো অগ্রণীয় ভূমিকা পালন করতে পারছেন কিনা, এ বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? আসলে আমার এই দ্বীপের রানী ভোলা এমন একটি স্থান, আসলে কবিতা সাহিত্য যারা লেখনী করে অধিকাংশ এই প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠে। যেমন আমাদের জীবনানন্দ দাশ,
পল্লী কবি জসীমউদ্দিন, তারা কিন্তু গ্রাম লেভেল থেকে লেখনী শুরু বা এইখান থেকে তাদের একটা পরিবেশ হয়। যেমন ঠিক তেমনই আমার দ্বীপ জেলা ভোলাই এমন একটি স্থান যেখানে এই লেখনী চর্চার একটি উপযুক্ত স্থান বলে আমি মনে করি। সেখান থেকে অনেক আগ থেকেই সেখানে পর্যাপ্ত লেখক লেখিকা, যেভাবে লেখকরা আছে পাশাপাশি সেভাবে লেখিকা বড় একটা স্থান হারাতে রয়েছে। সাহিত্য চর্চার বড় একটি কেন্দ্র বলতে গেলে এই দক্ষিণবঙ্গের একটি স্থান হচ্ছে দ্বীপ জেলা ভোলা। এই ভোলাতে হচ্ছে সাহিত্যে যেমন এক ভান্ডার রয়েছে সেখানে, যেখানে প্রতি বছরে একবার হলেও বাংলা একাডেমির কোনো ব্যক্তিরা সেখানে আসে। তো সেখান থেকে এখন বর্তমান আগের তুলনায় এখন মোটামুটি লেখনীর বা কবি সাহিত্যিকরা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ভোলাতে হচ্ছে আপনার আমাদের অনেকগুলো সংগঠন প্রায় সরকারি রেজিস্ট্রেশন করা প্রায় আমার জানা মধ্যে 40-এর প্লাস। বিশেষ করে হচ্ছে ভোলার ইউথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, যেটি সাফায়েত হোসেন সিয়াম ভাই নেতৃত্বে চলছে। এই ইউথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট হচ্ছে জাতীয় পর্যায়ে একটি সংগঠন, যেটি ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষ থেকে তারা এশিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন। তারপর হচ্ছে ভোলাতে বিডি ক্লিন, একইভাবে জাতীয় সংগঠন এটি, একইভাবে হচ্ছে যুবশক্তি, যুব ছাত্র কল্যাণ সংঘ, আলোকিত জীবন সংগঠন, এরকম বলতে গেলে অসংখ্য সংগঠন এই ভোলাতে রয়েছে, যারা সর্বদাই এই যুব সমাজ স্বেচ্ছাসেবীরা সেখানে স্বেচ্ছায় তারা সেবা দিয়ে যাচ্ছেন। এই বিশেষ করে হচ্ছে তারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে খুব বেশি কাজ করছেন। বিশেষ করে ইউথ নেটওয়ার্ক খুব বেশি কাজ করছেন তারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে, যেটি বর্তমান এসডিজির একটি যে সমস্যা, এই সমস্যা নিয়ে তারা খুব বেশি কাজ করছেন। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর ভোলার অত্যন্ত চৌকস একজন পরিচালক আমাদের তোতা স্যার হচ্ছে আমাদেরকে এই যুব সমাজ যতগুলো সংগঠন আছে তাদেরকে নিয়ে মূলত স্যার বিভিন্ন কার্যক্রম করেন। কিছুদিন আগে তিনি ভোলা সদর হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন, তার কিছুদিন আগে পলিথিন মুক্তর অভিযানে নেমেছেন, সেখানে তিনি বিভিন্ন সংগঠনের এই স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে গেছেন। তো এরই মাধ্যমে দক্ষিণবঙ্গের ভোলা জেলা একটি স্বেচ্ছাসেবীদের আস্থানা হিসেবে পরিণত হয়েছে। সেখানে অসংখ্য আগে বললাম যে স্বেচ্ছা সংগঠন রয়েছে, তারা তাদের স্বেচ্ছায় কাজ করে থাকে। তো সব মিলিয়ে ভোলা একটি আপার সম্ভাবনাময় স্থান, আগামী বাংলাদেশের একটি অন্যতম একটি মডেল জেলার রূপান্তরিত হওয়ার মতো স্থান, যেখানে রয়েছে আমাদের অডল পরিমাণ গ্যাস মজুদ, ঠিক একইভাবে রয়েছে মিনি কক্সবাজার। একইভাবে আমরা জানেন যে বাংলাদেশের বিখ্যাত এখন যে জায়গা চল ফুকরিমুকরি, পাশে রয়েছে দ্বীপের রানী মনপুরা। এই সব মিলিয়ে ভোলার বিখ্যাত যে মহিষের দই, সেটি জিআই পদক পেয়েছে বাংলাদেশ মন্ত্রণালয় থেকে। সব মিলিয়ে যদি বলতে যাই যে ভোলা এখন বর্তমানে দক্ষিণবঙ্গ নয়, শুধু সারা বাংলাদেশের একটি চাহিদার স্থান, যেটিকে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ বা বদ্বীপ বলা হয় যে জেলাকে। আমি খুব গর্বিত যে আমি ওই জেলার একজন সন্তান বা ওই জেলার একজন সন্তান। অসংখ্য ধন্যবাদ প্রিয় জেলা প্রতিনিধি আমাদের এবং অবেলা ডাক পরিবারেরই একজন মানুষ, প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, সাহিত্যের মানুষ, সাংগঠনের মানুষ। আপনার প্রতি অত্যন্ত শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ভোলা সম্পর্কে এবং ভোলার বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আবারও দেখা হবে, আবারও কথা হবে, আবারও কোনো একটা সময় আমরা নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও আলোচনায় বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।